শুরুতে জানিয়ে দেব ইসরায়েলের প্রধান বিমানবন্দর লক্ষ্য করে হুতির ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা। জানিয়ে দেব ইউক্রেনকে 450 মিলিয়ন পাউন্ডের সামরিক সহায়তা দিচ্ছে যুক্তরাজ্য। এরপরে রয়েছে ভারত পাকিস্তানের সৈন্যদের মধ্যে টানা 6ষ্ঠ দিনের মতো গোলাগুলি। জানিয়ে দেব গাজায় পানির প্রধান পাইপলাইন মেরামতে ইসরায়েলিদের বাধা। সর্বশেষ জানিয়ে দেব কানাডা দখলের চেষ্টা কখনোই সফল হবে না, সতর্ক বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী কার্নি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ইসরায়েলের প্রধান বিমানবন্দর লক্ষ্য করে হুতির ক্ষেপণাস্ত্র হামলা। ইসরায়েলের প্রধান ও বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর বেন গুরিয়ন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহী গোষ্ঠী। এই হামলা চালানো হয় বলে দাবি করছেন হুথি গোষ্ঠীটির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি। তিনি অবশ্য বিমানবন্দরে সরাসরি হামলার ব্যাপারটি নিশ্চিত করেননি। তিনি বলেন, বেন গুরিয়ন বিমানবন্দরের কাছে একটি সামরিক লক্ষ্যবস্তুতে জুলফিকার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। শুধু বেন গুরিয়ন বিমানবন্দরেই নয়, এদিন লোহিত সাগর ও আরব সাগরে টহলরত মার্কিন এয়ারক্রাফট ক্যারিয়ার জাহাজ লক্ষ্য করেও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতি। এছাড়া যুক্তরাষ্ট্রের একটি MQ-9 রিপার ড্রোন গুলি করে ভূপাতিত করার দাবি করছে হুতি গোষ্ঠীর এই মুখপাত্র। ইয়েমেনে এই ক্ষেপণাস্ত্র হামলা এমন এক সময় চালানো হয়েছে যার মাত্র কয়েক ঘন্টা আগে মার্কিন বাহিনী ইয়েমেনের উপকূলীয় হুদেইদাহ শহরে কয়েকটি বিমানবন্দরে হামলা চালায়। এতে কমপক্ষে 80 জন নিহত এবং 171 জন আহত হয়েছেন। ওই হামলার জবাবেই ইয়েমেনি বাহিনী এই সমন্বিত সামরিক অভিযান চালিয়েছে বলে জানা গেছে। এই বিষয়ে বিবৃতিতে ইয়াহিয়া সারি বলেন, যুক্তরাষ্ট্র যদি হামলা অব্যাহত রাখে তাহলে পাল্টা হামলা, সংঘাত এবং সংঘর্ষের পরিমাণ বাড়বে, বরং কমবে না। এদিকে বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলার তথ্যটি নিশ্চিত করেছে টাইমস অফ ইসরায়েল। সংবাদ মাধ্যমটি জানিয়েছে, ক্ষেপণাস্ত্রগুলো বিমানবন্দরে আঘাত হানতে পারেনি। ইসরায়েলি বিমান প্রতিরক্ষা বাহিনী ক্ষেপণাস্ত্রটি আকাশেই প্রতিহত করছে। গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসনে নিপীড়িত ফিলিস্তিনিদের সাথে সংহতি প্রকাশে 2023 সালের নভেম্বর থেকে হুতিরা লোহিত সাগর এবং আরব সাগর, বাব আল মান্দাব প্রণালী এবং এডেন উপসাগর দিয়ে যাতায়াতকারী জাহাজগুলোতে হামলা চালিয়ে আসছে, যে কারণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্চের মাঝামাঝি সময় হুতি গোষ্ঠীর বিরুদ্ধে শক্তিশালী সামরিক পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছিলেন এবং পরে তাদের সম্পূর্ণরূপে নির্মূল করার হুমকিও দিয়েছেন। তবে জানুয়ারিতে গাজায় ইসরায়েল ও ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাসের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণার পর হামলা বন্ধ করে দেয় হুতিরা। কিন্তু গত মাসে যুদ্ধবিরতি চুক্তি না মেনেই ইসরায়েলি বাহিনী গাজা উপত্যকায় ফের হত্যাযজ্ঞ শুরু করলে পুনরায় হামলা শুরু করে এই গোষ্ঠীটি। এদিকে ইউক্রেনকে 450 মিলিয়ন পাউন্ডের সামরিক সহায়তা দিচ্ছে যুক্তরাজ্য। ব্রাসেলসে 50টি দেশের প্রতিনিধিদের নিয়ে বৈঠকের আয়োজনের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাজ্য ও জার্মানি। এমন প্রেক্ষাপটে ব্রিটিশ সরকার কিয়েভকে আরও 450 মিলিয়ন পাউন্ড সামরিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপর চাপ বাড়ানোর পাশাপাশি তাকে ইউক্রেনের আগ্রাসন বন্ধে বাধ্য করতেই এই আহ্বান জানানো হয়েছে বলে জানিয়েছে যুক্তরাজ্যের প্রতিরক্ষা সচিব জন হিলি। তিনি বলেন, রুশ আগ্রাসন প্রতিরোধে আমাদের আরও সক্রিয় হতে হবে এবং তা ইউক্রেনের প্রতিরক্ষা শক্তি বাড়ানোর মাধ্যমে অব্যাহত রাখতে হবে। ইউক্রেনের জন্য যুক্তরাজ্যের সহায়তা প্যাকেজের মধ্যে রয়েছে কয়েক হাজার ড্রোন, অ্যান্টি ট্যাঙ্ক মাইন এবং এছাড়া দেশটি কিয়েভের সামরিক যান মেরামতের জন্য অর্থায়ন করছেন। প্যাকেজের মধ্যে যুক্তরাজ্য প্রায় 350 মিলিয়ন পাউন্ড দেবে। যুক্তরাজ্যের নেতৃত্বাধীন ইন্টারন্যাশনাল ফান্ড ফর ইউক্রেনের মাধ্যমে নরওয়ের কাছ থেকে বাকি অর্থ আসবে। এই প্যাকেজে 160 মিলিয়ন পাউন্ড রাখা হয়েছে ইউক্রেনকে আগে থেকেই দেওয়া যানবাহন এবং সরঞ্জাম ঠিকঠাক রাখতে এবং মেরামতের জন্য। এদিকে ভারত ও পাকিস্তানের সৈন্যদের মধ্যে টানা 6ষ্ঠ দিনের মতো চলছে গোলাগুলি। পাকিস্তানের সেনাবাহিনী জম্মু ও কাশ্মীরের পাহেলগাঁওয়ের সেক্টরে আন্তর্জাতিক সীমান্তের ওপার থেকে ভারতীয় সেনাদের লক্ষ্য করে গুলি শুরু করে। এতে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একই সময় অন্য এলাকাতেও গুলির শব্দ পাওয়া গেছে। টানা 6ষ্ঠ দিনের মতো ওই গোলাগুলির ঘটনা ঘটে। আজ ভোরে নিয়ন্ত্রণ রেখার কাছে জম্মু ও কাশ্মীরের সীমান্তে এই গোলাগুলির ঘটনা ঘটে। ভারতীয় সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছেন, মঙ্গলবার রাত থেকে বুধবার ভোরের মধ্যে নিয়ন্ত্রণ রেখার কাছে জম্মু ও কাশ্মীরের নওশেরা, সুন্দরবানি এবং আখনুর সেক্টরে গুলি চালায় পাকিস্তানি সেনারা। বিনা প্ররোচনায় নিয়ন্ত্রণ রেখার অপর প্রান্ত থেকে গুলি চালানো হয়। এতে পাল্টা গুলি করে জবাব দেয় ভারতীয় বাহিনী। এই সংঘাতে অযাচিত ছোট অস্ত্র ব্যবহারের অভিযোগ করছে ভারত। দেশটি বলেছে, পাকিস্তান যুদ্ধবিরতি
যুদ্ধবিরতি লঙ্ঘন অব্যাহত রেখেছে। আন্তর্জাতিক সীমান্তে গোলাগুলি ভারত ভালোভাবে নিচ্ছে না। প্রতিবারই ভারতীয় সেনারা উপযুক্ত জবাব দিয়েছে। এর আগে মঙ্গলবার রাতে দুই দেশের সৈন্যদের মধ্যে গোলাগুলি হয়। ওই দিনে পরিমিত এবং কার্যকরভাবে জবাব দেওয়ার কথা জানায় ভারতীয় সেনাবাহিনী। গত বৃহস্পতিবার থেকে পাকিস্তানি সেনাদের সঙ্গে ভারতীয় সেনাদের গোলাগুলির ঘটনা ঘটেছে, তবে এতে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। গত সপ্তাহে জম্মু ও কাশ্মীরের পেহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার পর থেকে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা তীব্র আকার ধারণ করছেন। 22 এপ্রিল পেহেলগাঁওয়ের মিনি সুইজারল্যান্ড নামে পরিচিত এলাকায় ছুটি কাটাতে আসা 26 জন পর্যটককে পাকিস্তান সমর্থিত সন্ত্রাসীরা গুলি করে হত্যা করে। নিহতদের মধ্যে একজন নেপালের নাগরিক রয়েছেন। ঘটনায় আরও এক কাশ্মীরি স্থানীয় বাসিন্দা মারা গেছেন, যিনি এক সন্ত্রাসীর কাছ থেকে রাইফেল কেড়ে নেওয়ার চেষ্টা করছিলেন। মর্মান্তিক এই হামলার পর ভারত সরকার একাধিক কূটনৈতিক পদক্ষেপ নিয়েছে, যার মধ্যে সিন্ধু পানি চুক্তি স্থগিত রাখার ঘোষণা অন্যতম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করছেন হামলাকারীদের উপযুক্ত জবাব দেওয়া হবে এবং দোষীদের খুঁজে বের করে কঠোর শাস্তি দেওয়া হবে। অন্যদিকে ইসলামাবাদে পাল্টা প্রতিক্রিয়া দেখিয়ে সিন্ধু চুক্তি স্থগিত করাকে যুদ্ধের উস্কানি বলে উল্লেখ করছেন। এই নিয়ে দুই দেশের মধ্যে যুদ্ধের দামামা বাজছে। এদিকে গাজায় পানির প্রধান পাইপলাইন মেরামতে ইসরায়েলি বাহিনীর বাধা। ইসরায়েলি সেনাবাহিনী গাজা উপত্যকায় পানি সরবরাহের প্রধান উৎস মেকরোট পাইপলাইনের মেরামতের কাজে বাধা দিচ্ছে বলে অভিযোগ করছে গাজা সিটির কর্তৃপক্ষ। গাজা পৌরসভার একজন মুখপাত্র জানিয়েছেন, এপ্রিলের শুরুর দিকে ইসরায়েলি কর্তৃপক্ষ মেকরোট কোম্পানির মাধ্যমে গাজায় পানি সরবরাহ সম্পূর্ণরূপে স্থগিত করে দিয়েছেন। এর ফলে ফিলিস্তিনি ভূখণ্ডটি প্রায় 70% পানির উৎস বন্ধ হয়ে যায়। মুখপাত্র আরও বলেন, পাইপলাইনে ক্ষতিগ্রস্ত অংশটি মেরামত করা গেলে 24 ঘন্টার মধ্যে গাজায় বেশ কয়েকটি এলাকায় পানি সরবরাহ পুনরায় চালু করা সম্ভব হবে। তবে ইসরায়েলি বাহিনী মেরামতকারী দলকে কাজের সুযোগ দিচ্ছে না। এদিকে গাজায় দক্ষিণাঞ্চলীয় খান ইউনুসে ইসরায়েলি ড্রোন হামলায় একজন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছেন আমাদের স্থানীয় সংবাদদাতা। দিনভর ইসরায়েলি বাহিনীর হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক এলাকা। এলাকাটি হামলায় নিহত হয়েছে একটি তাঁবুতে আশ্রয় নেওয়া কয়েকজন বাস্তুচ্যুত মানুষ। অপরদিকে গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে জানা গেছে, উপত্যকার হাসপাতালগুলো চরম ঔষধ এবং চিকিৎসা সামগ্রীর ঘাটতিতে ভুগছেন। প্রায় 40 দিন ধরে কোনো নতুন সরবরাহ আসেনি, কারণ ইসরায়েল পুরো গাজা উপত্যকাকে অবরোধ করে রেখেছেন। এই মানবিক সংকটে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর হস্তক্ষেপ এখন সময়ের দাবি বলে মনে করছেন স্থানীয়রা। কানাডা দখলের চেষ্টা সফল হবে না বলছেন কানাডার প্রেসিডেন্ট। কানাডার 45তম জাতীয় নির্বাচনে জয়লাভ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী মার্ক কার্নির দল লিবারেল পার্টি। বিজয়ী ভাষণে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এক হাত দিয়েছেন কার্নি। সমর্থকদের তিনি বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প আমাদের বিভক্ত করার চেষ্টা করছেন যাতে আমেরিকা আমাদের দখল করতে পারে, কিন্তু এটা কখনোই ঘটবে না। তিনি তার বক্তব্যে উল্লেখ করেছেন, কানাডা কেবল একটি জাতি নয়, এর চেয়েও বেশি কিছু। আমরা একসঙ্গে আছি এবং সবসময় একটি ফেডারেশন হিসেবে থাকব। আমরা নিখুঁত নই, তবে ভালোর জন্য চেষ্টা করছি। সামনে অনেক চ্যালেঞ্জ থাকলেও কানাডাবাসীর উপর আমার পূর্ণ বিশ্বাস রয়েছে। তিনি আরও বলেন, কানাডার শক্তি আমাদের ঐক্য এবং একসঙ্গে কাজ করার মানসিকতায় নিহিত। চলতি বছরের জানুয়ারিতে প্রধানমন্ত্রী ও লিবারেল পার্টির প্রধানের পদ থেকে সরে দাঁড়ায় জাস্টিন ট্রুডো। তার স্থলাভিষিক্ত হন ব্যাংক অব কানাডা এবং ব্যাংক অব ইংল্যান্ডের সাবেক গভর্নর মার্ক কার্নি।